ভিডিওটা অন করে নিলাম। এখন দেখেন এই সব জিনিসগুলো কিন্তু আপনারা পারেন, এটা আর বলার কিছু নাই। সিএসএস ফোল্ডার সিলেক্ট করে একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করবেন, একটা ক্লাস 3 একটা ফোল্ডার করবেন, ইন্ডেক্স ফাইল করবেন। তারপর সিএসএস ফোল্ডারের মধ্যে আপনারা হলো একটা সিএসএস ফাইল ক্রিয়েট করবেন। তারপরে হচ্ছে মনে করেন আপনারা যেই কাজটা করবেন একটা, তারপরে হচ্ছে আপনারা যে কাজটা করবেন যে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, ঠিক আছে। আরেকটা ফোল্ডার ক্রিয়েট করবেন, সেটা হলো ইমেজের জন্য। সো তখন আপনারা ক্লাস 3 সিলেক্ট করবেন। ক্লাস 3 সিলেক্ট করে এখানে দিবেন যে আইএমজি, ঠিক আছে। আইএমজি দিয়ে আমরা এই যে আইএমজি দিচ্ছি, দিয়ে এটার মধ্যে আমরা ইমেজগুলো রাখবো। এখন হচ্ছে আমরা চাচ্ছি যে একটা ইমেজ ফোল্ডার ক্রিয়েট করবো, সরি ইমেজ বলছি, একটা ফর্ম বানাবো। সো এই ফর্ম বানানোর জন্য এখানে আমরা স্ট্রাকচারটা ফার্স্ট অফ অল নিয়ে আসি। স্ট্রাকচারটা স্ট্রাকচারটা ফার্স্ট অফ অল স্ট্রাকচারটা আমরা ফার্স্ট অফ অল নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমাদেরকে যে কাজটা করতে হবে যে এখানে আমাদের এই যে স্টাইল ফাইলটা রয়েছে সেটা লিঙ্ক আপ করে নিব। লিঙ্ক আপ করে আমরা এখানে আমাদের সিএসএস ফোল্ডারের মধ্যে style.css রয়েছে, এটা আমরা লিঙ্ক আপ করে নিলাম। নেওয়ার পরে এখন আমার মেইন কাজটা শুরু হবে। তো আমি কিভাবে জিনিসটা ডিজাইন করব সেটা আপনাদেরকে একটা ধারণা দিই। মেইনলি হচ্ছে আমার একটা সেকশন থাকবে, ওই সেকশনের মাঝখানে একটা ফর্ম থাকবে। তাহলে আসেন আমরা একটা সেকশন নিয়ে নিচ্ছি। এই সেকশনের নাম আমরা কি দিতে পারি, যে ফর্ম সেকশন, বা যেহেতু একটা সেকশন আপনি নাম না দিলেও হবে। তবে বেটার হলো যে আপনি প্রফেশনালি করেন, যেমন হচ্ছে আমি ডট দিচ্ছি ফর্ম, তারপরে হাইপেন সেকশন, এখানে আমরা দিচ্ছি ফর্ম সেকশন। ফর্ম সেকশন দেওয়ার পরে কন্টেইনার এটা দিয়ে দিলাম। কন্টেইনার কেন দিচ্ছি সেটা তো আপনারা জানেন, কারণ আমাদের সবগুলো একটা কন্টেইনারের মধ্যে থাকে। তারপরে হচ্ছে আমরা কি করব, মেইনলি একটা আমাদের মাঝখানে একটা ডিভ থাকবে, ওই ডিভটাকে আমরা কি করব, ওই ডিভের মধ্যে মেইনলি ফর্মটা নিব, ঠিক আছে। সো এই যে একটা নিচ্ছি যে আমাদের কি বলা যায় যে মেইন বক্স, কি মেইন বক্স, এটা আমরা একটা ডিভ নিলাম। নেওয়ার পরে এটার মধ্যে আমাদের ফর্মটা আসবে, ঠিক আছে। তো এই মেইন বক্সের আবার দুইটা পার্ট থাকবে, লেফট সাইডে একটা ইমেজ থাকবে, রাইট সাইডে আমাদের ফর্ম থাকবে, ঠিক আছে। সো আমি এখানে দিচ্ছি লেফট সাইড, আপনাদের বোঝানোর জন্য। প্রফেশনালি আমরা এই ধরনের ক্লাস দেই না, ঠিক আছে। সো আমরা এখানে দিচ্ছি কি বলা যায়, এখানে এরকম হচ্ছে কেন, ওকে। সো এখানে আমি এটাকে দিব রাইট সাইড, এটাকে কি দিব, রাইট সাইড, ঠিক আছে। আচ্ছা, তো আপনারা কি দেখতে পাচ্ছেন তো নাকি? জি ভাইয়া দেখতে পাচ্ছি। ওকে, গ্রেট। সো আমি একটা লেফট সাইড নিলাম আর একটা রাইট সাইড নিলাম। সো লেফট সাইডের মধ্যে আমার কি থাকবে, একটা ইমেজ থাকবে, কি থাকবে, একটা ইমেজ থাকবে, ওকে। সো আমরা একটা ইমেজ নিয়ে আসি। আপনারা কি করতে পারেন, ফ্রি ভালো ভালো এটা নোট করে নিতে পারেন। আপনারা সুন্দর সুন্দর হাই কোয়ালিটির ইমেজ কয়েক জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন। একটা হচ্ছে freepik.com, এখানে আপনারা সাইন ইন করে নেবেন গুগল অ্যাকাউন্ট দিয়ে, প্রতিদিন 10টা করে ফ্রি ইমেজ ডাউনলোড করতে পারবেন, এবং বেস্ট অ্যান্ড হাই কোয়ালিটি হাই ডিজাইন, খুব এলিগেন্ট ডিজাইনের ইমেজ আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন, সেগুলো ওয়েবসাইটে ইউজ করতে পারবেন, কোনো প্রকার কপিরাইট আসবে না। আরেকটা জায়গা থেকে করতে পারেন যে পিক যাবে, এখান থেকেও প্রচুর ইমেজ সাউন্ড আপনারা ডাউনলোড করতে পারবেন ওয়েবসাইটে। অন্যের জিনিস আমরা যদি ওয়েবসাইটে ইউজ করি সেটা কিন্তু কপিরাইট আসবে, যেমন অন্যের ভিডিও যদি আপনি আপনার ফেসবুকে আপলোড করেন আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান্ড হয়ে যেতে পারে, ওকে। এটা এই দুইটা জায়গা বললাম। আরেকটা হলো আপনার লিওনার্দো এআই, মানে এরকম এআই নিয়ে আমি একটা পোস্ট করছিলাম, এটা আপনারা দেখতে পারেন। যেমন হচ্ছে দেখি আমি এটা পাই কিনা, এই যে 5 AI টুলস ফর ফ্রিল্যান্সার টোটালি ফ্রি, ঠিক আছে। সো এটা হলো আপনার এখানে আছে, এই যে লিওনার্দো এআই, এটা এখানে গেলে আপনারা অ্যাকাউন্ট করে আপনি টেক্সট লিখে দেবেন যে আমার এই ধরনের ইমেজ লাগবে, যেমন আপনি টেক্সট লিখে দিলেন যে হাতির পিঠে ঘোড়া, ওরকম একটা ইমেজ জেনারেট করে দিবে, বুঝতে পারছেন।
সো এটা আপনাকে ইংলিশে লিখলে এরকম ইমেজ আপনাকে জেনারেট, মানে অর্থাৎ যেই ধরনের ইমেজ দরকার ওই ধরনের ইমেজ পেয়ে যাবেন। সো এখন আপনারা, আমি কি করব, ফ্রি পিক থেকে একটা ইমেজ ডাউনলোড করব। সো এটার জন্য আমি যেই কাজটা করব, আমি লিখলাম যে কন্ট্যাক্ট ব্যানার ইমেজ, এরকম টাইপের একটা কিছু একটা লিখি। অথবা আমরা যেই কন্ট্যাক্ট ব্যানার ইমেজ দিলে আসতেছে না, ডিজাইন করা ইমেজ, আমার হলো একদম প্লেন একটা ইমেজ লাগবে। সো প্লেন ইমেজের জন্য আমরা দিতে পারি যে কল সেন্টার ইমেজ, ঠিক আছে, কল সেন্টার ইমেজ, এই যে এরকম টাইপের ইমেজ। সো আমরা একটা ভার্টিক্যাল ইমেজ, এগুলো হলো ল্যান্ডস্কেপ, এগুলো না, ভার্টিক্যাল টাইপের ইমেজ ডাউনলোড করব, ঠিক আছে। দেখি কোনটা হতে পারে। এই ইমেজটা আমরা, এটা প্রিমিয়াম, আমাদেরকে এই যে এখানে লেফট সাইডে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সিলেক্ট করার পরে আমরা এখানে দেখি কোনটা নেওয়া যায়। নেক্সট পেজ। এই যে আমরা এটা হয়তো বা আমরা অন্য জায়গায় চলে এসেছি। আমরা হয়তো বা এই ইমেজটা নিতে পারি, এটা ওকে। এটা আবার এখান থেকে মানে করতে পারবেন, এডিটও করতে পারবেন। যাই হোক, আমরা এডিট করব না, আমরা এখানে হলো এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ওকে, সো আমরা এটা ডাউনলোড করে নিলাম। এখন আমরা ডাউনলোডে এসে দেখব যে এটা জিপ ফাইল আসছে নাকি এমনি নর্মাল ফাইল আসছে। সো এটা নর্মাল জেপিজি ফাইলে আসছে, নো প্রবলেম। কিন্তু দেখেন ইমেজটা অনেক বেশি হাই রেজলিউশন, 7000x5000, এত বড় ইমেজ আমাদের লাগবে না। আমরা ওয়েবসাইটে এত বড় ইমেজ ব্যবহার করব না, যদিও এখানে ব্যবহার করলে সমস্যা নেই, কারণ একটা সেকশন। তারপর এটা আপনারা যাবেন imageresizer.com, আই রিপিট, imageresizer.com, সিলেক্ট ফাইল করবেন, ডাউনলোডস, সিলেক্ট, ওপেন। যখন ওপেন হয়ে যাবে আপনারা এখানে অ্যাজ পার্সেন্টেজ করবেন, এটাকে করে দিবেন কত, 30% করে দিতে পারেন, অথবা এভাবেও করতে পারেন, অথবা ডাইমেনশন অনুযায়ী করতে পারেন। সো আমি এখানে দিচ্ছি এটার উইথ আমি রাখবো, কত ছিল, উইথ বেশি ছিল তাই না, উইথ রাখবো 1000, তাহলে এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে যে হাইট কতটুকু হবে। সো রিসাইজে ক্লিক করব। দেখেন আগে সাইজ ছিল 16 MB, হিউজ, যেটা একটা ওয়েবসাইটের জন্য হিউজ। সো এখন এটা 42 KB হয়ে গেছে। টেবিল টেবিল ফ্যানের মধ্যে এটা একটু লাগাই দেন তো, এত কথা বলতেছে, যেদিনই ক্লাস থেকে সবাই চিল্লাপাল্লা করে, নিউজটা খারাপ হয়ে যায়। ভাইয়া শুনতে পাচ্ছি না আপনাকে। ভাই আপনার মাইক অফ হয়ে গেছে মনে হয়, শোনা যাচ্ছে না। এখন কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ এবারে এখন দেখা যাচ্ছে। টেবিল ফ্যানের মধ্যে ওই যে উড়ে একটা পেপার চলে গেছে, যার কারণে অনেক শব্দ হচ্ছিল, ওটা সেট করলাম আবার আর কি। যাই হোক, সো এখন আমরা কি করতেছিলাম যে আমরা আমাদের ইমেজটা রিসাইজ করতেছিলাম। সো এখন হচ্ছে রিসাইজ করে কত হয়েছে, 142 KB। এখন এটা আমরা ডাউনলোড করে নিব, ঠিক আছে, ডাউনলোড করে নিলাম। এখন আপাতত আমরা কি করব, এখানে ইমেজটা দিয়ে দিব, ঠিক আছে, ইমেজটা আমরা দিয়ে দিব। আমাদের ইমেজটা ওখানে নিয়ে আসতে হবে। সো নিয়ে আসার জন্য আমাদের এই যে এই ইমেজটা, এটাকে আমি কি করলাম, এটা এখান থেকে কপি করে নেন বা মুভ করে নেন, আপনার যেভাবে সুবিধা হয়। আমি এখান থেকে কপি করে আমাদের
631 হচ্ছে ক্লাস থ্রির মধ্যে আইএমজি, এটা আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, সো এটার নেমটা আমি চেঞ্জ করে নিব, সেটা হলো যে কন্ট্যাক্ট ইমেজ। অ্যান্ড দেন হচ্ছে আমরা কি করব, এখানে এই যে ইটা করব, এখানে কন্ট্যাক্ট ইমেজ এটা আমরা অ্যাড করে নিলাম। ঠিক আছে, সো আপাতত এভাবে রাখবো, কিন্তু যদিও আমরা এটাকে ইমেজ ট্যাগের মধ্যে রাখবো না, ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে রাখবো, কিন্তু ভিজিবল করার জন্য এটা প্রয়োজন আছে। অ্যান্ড লেফট সাইডে আমরা শুধুমাত্র একটা H1 নিয়ে লিখে রাখবো লেফট সাইড। ঠিক আছে, লেফট সাইড এটা আমরা লিখে রাখলাম। এখন সেভ করলাম, সেভ করার পরে এখানে আমরা এটাকে ওপেন করি, রাইট বাটন ক্লিক করলাম, রিভেল ইন ফাইন্ডার, দেন হচ্ছে এখানে ডাবল ক্লিক করব। সো আপনারা দেখতে পাচ্ছেন এই অবস্থায় বর্তমানে আমাদের ওয়েবসাইটটি রয়েছে। এখন আমরা কি করব, এটাকে পাশাপাশি রাখতে হবে, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে হবে। সো এটা করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে এখানে আমরা এই যে ফর্ম সেকশনটাকে আমরা ফার্স্ট অফ অল কপি করলাম। কপি করার পরে আমরা style.css আসবো, আসার পরে অ্যাজ ইউজুয়াল আমরা এখানে কি করলাম, এই অ্যাস্ট্রিক সাইন দিয়ে মার্জিন প্যাডিং 0 করলাম। সো মার্জিন প্যাডিং 0 অ্যান্ড দেন প্যাডিং হচ্ছে 0। ঠিক আছে, এটা দিয়ে দিলাম, মার্জিন প্যাডিং দিয়ে দিলাম। আর একটা জিনিস ইউজ করতে হয় যেটা আমরা মেইন প্রজেক্টে ইউজ করব, হ্যাঁ, বক্স সাইজিং, বর্ডার বক্স, এটা কী কারণে সেটা আমরা পরে ডিসকাস করব। সো এখন হচ্ছে আমরা আর যেই কাজটা করব সেটা ডট দিয়ে এই ফর্ম সেকশনটা রাখলাম, রাখার পরে এখানে আমরা উইথ কি দিয়ে দিব 100%, এই বিষয়ে আপনাদেরকে আগেও বলা হয়েছে। ঠিক আছে, তারপরে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, কি করব, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। কি ব্যাকগ্রাউন্ড কালার দিব, আমি দিচ্ছি এটা একটা অ্যাশ টাইপ কালার, যে F7, ঠিক আছে, একটা অ্যাশ টাইপ কালার আসবে, যেটা অলরেডি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, বা F5 দিতে পারেন। সো এইখানে এসে যদি আমি রিলোড দেই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা কালার চলে এসছে। ঠিক আছে, এখানে কি হচ্ছে, একটা কালার চলে এসছে। সো এটার একটা হাইট দিব, হাইট কি দিব, 100 VH, এই সেকশনে একটা হাইট দিব 100 VH। সো এখন এটাকে পুরোপুরি হবে, দেখেন এই যে নিচে দেখা যাচ্ছে না। সো আমি এখানে ক্লিক করলাম, এখন দেখেন পুরো অংশ জুড়ে এটা আমার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। দেন হচ্ছে আমি নিচের সেকশনে আসবো, আসার পরে যে index.html, এখান থেকে হলো আমরা যে কন্টেনারের জন্য আমরা যেই কাজটা করি, এটা হয়তো বা আমাদের এখানে তেমন প্রয়োজন হবে না, তারপর আমরা কন্টেনার লিখে রাখতেছি, যদি পরবর্তীতে প্রয়োজন না হয় তখন এটাকে আমরা রিমুভ করে দিব। ঠিক আছে, কারণ এইখানে একটু ডিফারেন্ট কাজ আর কি। কন্টেনারের মধ্যে হচ্ছে আমরা লিখে দিলাম যে এটার উইথ কত, এটার উইথ হলো 1140 px। ওকে, অ্যান্ড সেভ করলাম, সেভ করার পরে এই যে এটার উইথ 1140 px, এখানে মাঝখানে নিয়ে আসবো কীভাবে, মার্জিন 0 অটো। ঠিক আছে, এটা আমরা লিখে রাখলাম। তো মার্জিন 0 অটো লিখে রাখলে কি হবে, এটা কিন্তু মাঝখানে চলে আসবে, দেখেন আপনারা কিন্তু মাঝখানে চলে আসছে। এখন আমরা একটু শিখবো যে মার্জিন প্যাডিংটা কি, তারপরে আমরা আবার এখানে চলে আসবো। ঠিক আছে, কারণ হচ্ছে আমাদের আজকে টপিক ছিল কি আপনারা জানেন নিশ্চয়ই। দেখি এখানে আমরা একটু ক্লিক করে দেখি, এই যে মার্জিন এবং প্যাডিং। সো মার্জিন প্যাডিংটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, সো প্রথম অবস্থায় আমি একটু অনলাইন ইসে চলে যাই। অনলাইন একটা আমাদের রেকর্ড হচ্ছে তো, হ্যাঁ হচ্ছে। অনলাইন হচ্ছে অনলাইন 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 ড্রয়িং প্যাড বা অনলাইন পেইন্ট লিখি, অনলাইন পেইন্ট। ওকে, সো আমরা এখানে একটু দেখি যে কি করা যায়। ওকে, হ্যাঁ ঠিক আছে, এটা চলবে। এখন দেখেন মেইনলি হচ্ছে মার্জিনটা কি, ধরে নেন এটা হচ্ছে একটা বেলুন। ঠিক আছে, আচ্ছা, আর এটা ধরে নেন একটা বক্স। ঠিক আছে, এটা একটা বক্স, অ্যান্ড এটা একটা বক্স, এটা একটা বক্স। ওকে, আচ্ছা, কেউ একজন বলবেন যে এই বেলুনটা যদি আমরা আরো বড় করতে চাই কি করতে হবে আমাদের, বলেন তো একটু।
বেলুনটা যদি আমরা আরো বড় করতে চাই কি করতে হবে বলেন তো? বেলুনের মধ্যে বাতাস ঢুকাইতে। হ্যাঁ, বাতাস ঢুকালে কি হবে? এটা আরো বড় হবে, রাইট? এটা কি হবে? জি ভাই। আরো বড় হবে। তো আমি যদি কোনো জিনিসকে, মানে প্রথম অবস্থায় এভাবে বুঝতে হবে, আমি যদি কোনো জিনিসকে ভিতরে জায়গা তৈরি করতে চাই তাহলে আমাকে ইউজ করতে হবে হলো প্যাডিং। কি ইউজ করতে হবে? প্যাডিং। প্যাডিং ইউজ করতে হবে, ঠিক আছে? আমি কোনো জিনিসকে যদি বড় করতে চাই কি ইউজ করতে হবে? প্যাডিং। আর এই বেলুনটা এই যে উপরে এদের সাথে আছে মিশে, এটা যদি ওর জায়গা থেকে আমি নিচে নিয়ে আসতে চাই তাহলে ওর উপরে ব্যবহার করতে হবে আমার মার্জিন। মার্জিন। কি ব্যবহার করতে হবে? মার্জিন ব্যবহার করতে হবে, ঠিক আছে? আচ্ছা মার্জিন। আচ্ছা, ওকে। কিন্তু ধরে নেন যে এই যে বক্সটা, এই বক্সটা আমি এর ডান পাশে ফাঁকা জায়গা করতে চাই। এই বক্স থেকে ওর ডান পাশের যে বক্স, এই যে 2 নাম্বার বক্স, একে আর একটু ডান পাশে দূরে সরাই দিতে চাই, তাহলে আমরা মার্জিন ব্যবহার করব। আর এই প্রথম বক্সটাকে যদি আর একটু বড় করতে চাই ভিতর থেকে, তাহলে ব্যবহার করব প্যাডিং ব্যবহার করব, ঠিক আছে? এইটুকু কি সবাই ক্লিয়ার? যে জি ভাই, ক্লিয়ার। সাইডে সরাইলেও মার্জিন ইউজ করতে হবে। সাইডে, বামে, উপর, ডানে তার নিজের জায়গা থেকে যদি অন্য কোথাও সরাইতে হয় তাহলে আমাকে মার্জিন ব্যবহার করতে হবে। আর যদি ওর ভিতরের জায়গা বড় করতে চায় তাহলে কি ব্যবহার করতে হবে? প্যাডিং। প্যাডিং ব্যবহার করতে হবে। এখন আসেন মার্জিন আর প্যাডিংয়ের একটা সিমিলারিটি দেখায়। যেমন এখানে ধরেন আমার একটা টেক্সট আছে। কি আছে? টেক্সট। এখন আমি টেক্সটের উপরে যদি প্যাডিং দেই বা মার্জিন দেই তো একই কাজ করবে। কারণ কি, টেক্সট তো আর কোনো বক্স না। সো এইটার ভিতরে প্যাডিং, আমি যদি উপরে প্যাডিং দিই তাহলে এটা উপরেই ফাঁকা জায়গা হবে, বা মার্জিন দিলেও সেম কাজ হবে। কিন্তু এটা যদি কোনো একটা এরিয়ার মধ্যে দিই প্যাডিংটা, তাহলে তখন সে বড় হবে। আর যদি মার্জিন দেই তাহলে সে উপর থেকে নিচে নামবে, বা ডান থেকে বামে সরবে, বা বাম থেকে ডানে সরবে। কিন্তু যদি কোনো টেক্সট ধরেন আমার একদম ফাঁকা জায়গা, তো ওই ফাঁকা জায়গায় যদি আমি মার্জিন প্যাডিং ব্যবহার করি তখন একই কাজ হবে। তাহলে তখন বুঝবেন তখন আপনার মার্জিন ব্যবহার করলেও কোনো সমস্যা নাই, আর প্যাডিং ব্যবহার করলেও কোনো সমস্যা নাই। এখানে আরেকটা বিষয় খেয়াল করবেন, যেমন ধরেন এই বক্সের, মনে করেন যে এই বক্সের কালারটা হলো ব্লু। এই বক্সের কালারটা কি? ব্লু। তো এই যে ব্লু কালারের বক্স, ঠিক আছে? এই ব্লু কালারের বক্সটাকে আপনি একটু উপরে জায়গা করতে চান, এর উপরে জায়গা করতে চান, আর নিচে জায়গা করতে চান, তাহলে আপনার ব্যবহার করতে হবে কি? প্যাডিং। প্যাডিং। আর যদি এটা উপর থেকে নিচে সরে নিয়ে আসতে চান তাহলে ব্যবহার করতে হবে মার্জিন। মার্জিন। কিন্তু যখন আপনার একটা বক্স আছে কিন্তু তার কোনো বর্ডার নাই, মনে করেন এখানে একটা বক্স আছে কিন্তু বক্সটা আমরা দেখতে পাচ্ছি না, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা টাইটেল, আর এখানে একটা প্যারাগ্রাফ, এখানে একটা কি? প্যারাগ্রাফ। আর এখানে একটা কি? বাটন। তাহলে এই যে বক্সের কোনো এরিয়া আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমি যদি এর উপরে জায়গা করতে চাই তখন মার্জিন প্যাডিং যে কোনো একটা ব্যবহার করলেই হবে। বিষয়টা কি ক্লিয়ার সবার কাছে? কিন্তু এরিয়া না থাকলেই মার্জিন। কিন্তু এইটা যদি একটা এরিয়া থাকতো, একটা বর্ডার থাকতো, বা এটার একটা কালার থাকতো, তখন আমি যদি এই বক্সটা বড় করতে যে মার্জিন দিই তাহলে দেখবেন যে ফাঁকা, উপর থেকে ফাঁকা জায়গা হচ্ছে, সাদা জায়গা হচ্ছে, ওই ব্লু জায়গাটা কিন্তু সরে আরও নিচে আসতেছে। তখন আমার ব্লু জায়গাটা বড় করার জন্য আমার এখানে ব্যবহার করতে হবে প্যাডিং। এই বিষয়টুকু সবাই ক্লিয়ার হয়েছেন কিনা একটু জানাবেন। জি জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, সো আমরা এটা আরো ইউজ করতে করতে আরো জানবো। এখন আমার কিছু জিনিস জানতে ভাইয়া হবে। ক্লাস টুতে তো ব্যবহার করা হয়েছিল, শিখবে সবাই যেটা কাজ করছেন মার্জিন প্যাডিং টেক্সটে। বলেন। ভাইয়া শিখবে সবাই, যেমন আমরা কাজ করছি ওয়েবসাইটটা নিয়ে ক্লাস টুতে আর কি, গত ক্লাসে ওইখানে মার্জিন প্যাডিং আপনি লেখাটা মার্জিন প্যাডিং 0 দেওয়ার কারণে এই টেক্সটটা সরে গেছে, তখন আর বক্স ছিল না, তো তখন প্যাডিংটা দেওয়া হয়নি আর কি, টেক্সটের কাজ করা হয়েছে, যেটাতে একটু বোঝানো হয়েছিল হালকা মার্জিনের প্যাডিং। জি জি। আচ্ছা, এখন দেখেন, এখন আমরা আরো কিছু জিনিস শিখবো মার্জিন প্যাডিং সম্পর্কে। মার্জিনের 4টা ভ্যালু থাকে, 0px, 0px,
0px 0px। এটাকে আরও আরেকভাবে লেখা যায়, কিভাবে? আরও তিনভাবে লেখা যায়। সেটা হলো এটা ধরে নেন, এটা হলো এই যে ডট ডট মার্জিন, এখানে আরেকটা লেখা যায় 0px 0px 0px, ঠিক আছে? আরেকভাবে লেখা যায় 0px 0px, আবার আরেকভাবে লেখা যায় 0px। এইটা কিন্তু সবাইকে ভালো করে বুঝতে হবে। এই মার্জিন বুঝলে প্যাডিংয়েরও সেম ভ্যালু, প্যাডিংয়ের ভ্যালু এরকম 4টা লেখা যায়, 3টা লেখা যায়, 2টা লেখা যায়, 0px লেখা যায়। আর পার্থক্য তো একটু আগে বললাম। এখন এই ভ্যালুগুলোর মিনিং কী সেটা দেখবেন। যদি 4টা ভ্যালু ব্যবহার করেন তাহলে এটা কাজ করবে ক্লক ওয়াইজ। কি ক্লক ওয়াইজ কাজ করবে? একটা ক্লকের কি হয়, কাটা থাকে। আমরা মনে করেন যে একটা কাটাই থাকলো, তো প্রথম সেই ধরেন টপে থাকলো এখানে 12, সো টপ থেকে কোন দিকে আসবে? এই ডান দিকে আসবে নাকি বাম দিকে যাবে? ডান দিকে। সো প্রথম যে ভ্যালুটা ইউজ করা হয়েছে এটা হলো টপ, তারপর এই ক্লকের ইয়াটা আসবে ডান দিকে, তাই না? তাহলে টপের পর এটা হলো রাইট, তারপর হচ্ছে সে আসবে নিচে, তাহলে এইটা হলো আমার বটম, তারপর সে আসবে কোথায়? লেফটে, তারপরে আবার টপে, তাহলে এটা হচ্ছে লেফট। তাহলে এই যে মার্জিনের যদি 4টা ভ্যালু ব্যবহার করে, এখন এখানে কি 0px থাকবে? কোনোটায় থাকতে পারে 10, কোনোটায় থাকতে পারে 20, কোনোটায় থাকতে পারে 30, কোনোটায় থাকতে পারে 0। তাহলে এই যে 4টা ভ্যালু কোনটা কি ভ্যালু সেটা কি হবে? ক্লক ওয়াইজ ডিফাইন হবে। সো ফার্স্ট ভ্যালুটা টপ, তারপর হচ্ছে রাইট, এটা মুখস্থ রাখবেন, তারপর হচ্ছে লেফট, বটম, তারপর হচ্ছে লেফট। ইজ দ্যাট ক্লিয়ার ফর এভরিওয়ান? জি ভাইয়া। ওকে, এখন আসেন যদি 3টা ভ্যালু থাকে তাহলে কি হবে? প্রথমটা হবে টপের জন্য, মাঝখানেরটা হবে হচ্ছে লেফট এবং রাইটের জন্য, থার্ডটা হবে বটমের জন্য। আই রিপিট, প্রথমটা হবে টপ, তারপরটা হবে হলো লেফট রাইট, তারপরটা হবে আপনার কি বটমের জন্য। যদি 2টা ভ্যালু ইউজ করা হয়, যদি মনে না থাকে ভিডিওটা বারবার করে নেবেন, নোট করে নেবেন। প্রথমটা হলো টপ এবং বটমের জন্য একই সাথে কাজ করবে, দ্বিতীয়টা হলো কি লেফট এবং রাইটের জন্য কাজ করবে। যদি একটা ভ্যালু থাকে তাহলেও 4 দিকেই সমান ভ্যালু। এখানে যদি আমি 10px দিই তাহলে মার্জিন কি 4 দিক দিয়েই 10px কাজ করবে। এছাড়াও আমরা আরও ভ্যালু ব্যবহার করতে পারি, যেমন একটা ভ্যালু ইউজ করতে পারি যে মার্জিন রাইট, তাহলে আমরা যে 20px দিচ্ছি, এভাবেও আমরা ব্যবহার করতে পারি। মার্জিন লেফট, লেফট, তাহলে আমরা কি এখানে ধরেন 30px, তাহলে শুধু লেফটে 30px হবে। এভাবে মার্জিন টপ, মার্জিন বটম, এভাবে আমরা ইউজ করতে পারি। সো এখানে যেটা শিখলেন সেটা হলো মার্জিন কি, যেটা শিখলেন সেমভাবে আমরা প্যাডিংটাও লিখতে পারি, সেমভাবে কি প্যাডিংয়ের ভ্যালুটাও আমরা দিতে পারি, যে প্যাডিং, ঠিক আছে? সেমভাবে প্যাডিংয়ের ভ্যালুটা দিতে পারি। এবং এখানে মার্জিন রাইট, প্যাডিং লেফট, প্যাডিং রাইট, প্যাডিং টপ, প্যাডিং বটম। সো এই জিনিসগুলো কি ক্লিয়ার হয়েছেন? এখন কারোর মনে না থাকলে আপনারা যে কাজটা করবেন, আপনারা একটু এই জিনিসগুলো মুখস্থ করে নেবেন, কেমন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এটা মুখস্থ রাখা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তেমন কোনো বিষয় আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে না, কিছু জিনিস আমাদের মুখস্থ রাখতে হবে। সো আমরা আবার এখানে ফেরত আসবো। এখন আরও কিছু বিষয় আছে মার্জিন প্যাডিংয়ে, যেগুলো হলো আমরা করতে করতে জানবো। হ্যাঁ, এটাকে আমি আপাতত কেটে দিচ্ছি, দেওয়ার পরে আমি এখানে আসি। এখন দেখেন এই যে কন্টেনার 0 অটো, তাহলে এটার মিনিং কি বলেন তো? যে টপ বটমে 0 এবং ডান বামে যে ফাঁকা জায়গা আছে সে ডানে আর বামে মার্জিনটাকে অটো করে দিবে, অর্থাৎ দুই পাশে সমান খালি জায়গা রাখবে। সো এখন এই ভ্যালুটার মিনিং কি বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। মানে উপর নিচে 2টা ভ্যালু, তাহলে উপর টপ বটমে কি হবে 0, আর ডান বামে অটো মানে হচ্ছে যে যতগুলো ফাঁকা জায়গা, 1140px দিলে কি হচ্ছে 100 থেকে ছোট হয়ে ডান দিকে অনেক ফাঁকা জায়গা ছিল। তো যখন আমি বলে দিচ্ছি অটো, তো অটো মানে হচ্ছে সে ডান বামে ফাঁকা জায়গাটা সমানভাবে ভাগ করে নিবে। দ্যাটস ইট। এখন হচ্ছে আসেন আমরা মেইন বক্সের কাজ করব। ডট মেইন বক্স, মেইন বক্সের কাজ করব। কি কাজ করব? এই যে মেইন বক্সের আমি একটা এরিয়া দিব, মেইন বক্সের কি করব, একটা এরিয়া দিব। কিভাবে এরিয়া দিব? ধরেন আমি দিচ্ছি
এটা কি বলা যায় 1000 উইথ দিব 1000 px, ঠিক আছে? উইথ দিচ্ছি কত 1000 px, তার মানে হচ্ছে আমার এটা থেকে আরও ছোট, বা 900 px দিচ্ছি, 900 px। সেভ করলাম, সেভ করার পর এখানে রিলোড দিচ্ছি। এখানে কোনো চেঞ্জ দেখতে পারবেন না, কারণ শুধু উইথ দিলে এটা কোনো ভিজিবল হয় না, হাইট লাগবে বা ব্যাকগ্রাউন্ড কালার লাগবে, না হলে দেখা যাবে না। সো এখন আসেন এটার হাইট কত দিব, হাইট আমি দিচ্ছি 70 VH, 70 VH। ওকে, সেভ করলাম। তারপরেও দেখা যাবে না, কারণ হাইট উইথ থাকলেই হবে না। ধরেন একটা টেবল, সো ওই টেবল যদি হাইট উইথ থাকে কিন্তু কোনো কালার থাকে না, কোনো কালার নেই, যেমন কি এয়ার, বাতাসের কোনো কালার থাকে না, আমরা দেখতে পাই না, ঠিক আছে? কিন্তু তার কিন্তু একটা আয়তন আছে। সো এই যে আমার এখানে কি করতে হবে, অবশ্যই ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। সো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিচ্ছি হোয়াইট। হোয়াইট দেওয়ার পরে আপনারা এখন দেখতে পারবেন, এখনও আসতেছে না। আমরা একটু করি যে উইথ কত 900 px, হাইট এত, আমাদের ইমেজটাকে একটু ছোট করতে হবে। সো আপাতত আমরা ইমেজের একটা উইথ ব্যবহার করি, ইমেজটাকে আমরা আপাতত রাখছি 400, কেমন 400। ভাইয়া ভিএসটা বেস গত ক্লাসে বলা হয়েছিল আমার এই যে স্ক্রিনের উপর থেকে নিচ পর্যন্ত একবারে যতটুকু দেখা যাচ্ছে, বা যে কোনো স্ক্রিনের উপর থেকে নিচ পর্যন্ত একবারে যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই হচ্ছে আমার 100 VH। আর যখন 70 VH দিচ্ছি তার মানে এই ডিসপ্লের 70% জায়গা তার হাইট হবে। কথা বুঝতে পারছেন? এখন দেখেন, এখন আমরা এটা ভিজিবল দেখতে পাচ্ছি যে হোয়াইট। ওকে, সো আমরা এটা দেখতে পারলাম। এখন আমরা এটাকে কি করব, এই অংশটাকে আমরা মাঝখানে রাখবো। তো মাঝখানে রাখার জন্য কি করতে হবে, এই যে আমার মেইন বক্সটা কার মধ্যে আছে, কন্টেনারের মধ্যে আছে, তাহলে আমি কন্টেনার কি করব, ডিসপ্লে ফ্লেক্স করলাম। তো এই কন্টেনারের মধ্যে কিন্তু একটা মেইন ডিভ আছে, মেইন বক্স। সো আমি এটাকে ডিসপ্লে ফ্লেক্স করলে আর পাশাপাশি কিছু বসবে না, একটাই বক্স। তারপরে কি করবে, এটাকে মাঝখানে নিয়ে আসবো। তো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে কি হবে, আড়াআড়ি মাঝখানে আসবে। আর অ্যালাইন আইটেম সেন্টার দিলে কি হবে, সে লম্বালম্বি মাঝখানে আসবে। এখন যদি আমি এটাকে রিলোড দিই, দেখেন আমার এটা কি হচ্ছে, সে কিন্তু মাঝ বরাবর চলে এসছে, ঠিক আছে? এই যে এটা মাঝ, মানে আমার যেই হোয়াইট অংশটা, এই যে দেখেন, এই যে মেইন বক্সের ব্যাকগ্রাউন্ড আমি কালার কি রাখছি, হোয়াইট, এবং এই কন্টেনারের মধ্যে যেটা আছে সেটা আমি কি করলাম, এটাকে মাঝখানে নিয়ে আসলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমার আরেকটা কাজ করতে হবে, যে এখানে দেখি অ্যালাইন আইটেমস সেন্টার, এটা কি কাজ করে না, আমরা একটু চেক করে দেখি। এটাকে ইনস্পেক্ট করলাম, কন্টেনার। আচ্ছা, এটার আমরা কি হাইট ব্যবহার করেছি, ও কন্টেনারের কোনো হাইট নাই, যার কারণে দেখেন কন্টেনারের কোনো হাইট নাই, এই জন্য হাইট আছে কার, সেকশনের, যার কারণে ও অ্যালাইন আইটেম সেন্টার দিলে আড়াআড়ি মাঝখানে না এসে কোথায় আছে, খেয়াল করবেন, একদম উপরে আছে। তাহলে আমাদের এটা হয় এটার একটা হাইট দিতে হবে এই যে কন্টেনারের, অথবা আমার এই যে দুটো কোড, এই তিনটা কোড আমরা কোথায় ব্যবহার করব, এখানে ব্যবহার করব। সো আমি কি করলাম, যে এই হাইটটাকে সেমভাবে নিয়ে এসে আমরা এই কন্টেনারে ব্যবহার করলাম, তাহলে এখন ঠিক হবে। সেভ করলাম, সেভ করার পরে এখন রিলোড দিচ্ছি। এটা কিন্তু ডিসপ্লে ফ্লেক্সের ক্লাসে আমি বলছিলাম যে আপনি যদি অ্যালাইন আইটেম সেন্টার দেন, তা ওকে তো বুঝাইতে হবে যে তোমার হাইট 100, তার তুমি মাঝখানে নিয়ে আসো, কিন্তু আমরা হাইট না দিলে কিন্তু এটা কাজ করবে না। এখন দেখেন এটা আমার মাঝখানে চলে এসছে। সো 900, এখন এই 900 থেকে 900 থাক আপাতত, যদি লাগে আমরা পরে কমাই নিব আর কি, ঠিক আছে? তো আমরা এটার হাইট কি রাখছি দেখি, এটার হাইট হলো 70, ঠিক আছে? তো আমরা হয়তো বা পরবর্তীতে যদি লাগে বাড়িয়ে নিব, অথবা হাইটটা আমরা অটো রাখবো। তো এই পর্যন্ত বলেন তো সবাই বুঝতে পারছেন কি না, যতটুকু কাজ করলাম। এটা ব্যাকগ্রাউন্ড কালার নিলাম, তার উপরে আরেকটা ডিপ নিলাম, সেটার ব্যাকগ্রাউন্ড দিলাম হোয়াইট, যার দুইটা পার্ট, একটা হলো লেফট সাইড আর একটা হলো রাইট সাইড। এটা আমরা ডিসপ্লে ফ্লেক্স করলে পাশাপাশি বসে যাবে। দেখেন এই মেইন বক্সকে যদি এখন আমরা ডিসপ্লে ফ্লেক্স করি, তাহলে দেখবেন যে এই দুটা পাশাপাশি বসে গেছে, এই যে পাশাপাশি বসে গেছে। এখন এই দুটাকে আমরা 50% বলে দিব,
কি করব 50% বলে দিব। এটার মধ্যে কি ছিল, একটা হলো লেফট সাইড আর একটা হলো রাইট সাইড। সো আমি এখানে কপি করলাম, কপি করে এখানে আসবো, ডট দিচ্ছি, হ্যাঁ ডট দিয়ে আমি এটাকে লেফট সাইড দিলাম, কমা দিয়ে আমি দিব রাইট সাইড। এটা আপনাদের গত ক্লাসে বলা হয়েছে যে রাইট সাইড, দুইটার কোড একই, এই জন্য দুইটা একসাথে কমা কমা দিয়ে লিখলাম। কি লিখবো, যে ফ্লেক্স বেসিস, মানে দুইটা তুমি কি হও 50% করে জায়গা দখল করো, ঠিক আছে। সেভ করলাম, ঠিক আছে। সেভ করার পরে আমি এটাকে রিলোড দিচ্ছি, ঠিক আছে। রিলোড দিচ্ছি, রিলোড দেওয়ার পরে আমার কি হচ্ছে যে এখানে কিন্তু আমার এইটা 50% এবং এটা 50% জায়গা দখল করছে, ঠিক আছে। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, আমি ভাইয়া। একটু পানি নিয়ে আসি, ভাইয়া। আপনারা একটু ওয়েট করেন, গলা শুকিয়ে শিওর গেছে। ভাই। আচ্ছা, সবাইকে উদ্দেশ্য করেই বলি, আহ, মানে আমি তো নিউ, আমি তো ঠিকঠাক মতো বুঝতে পারি নাই, আপনারা তো বুঝতে পারছেন। টোটাল এই যে টোটাল কন্টেইনারটা, সেকশনটা, কন্টেইনারটা আর মেইন ডিপটা, আর ভাইয়া তো এখানে হচ্ছে কালার কোডটা হচ্ছে একটু হোয়াইট আর গ্রে দিছে, এটাতে একটু ঝামেলা হচ্ছে। যদি ভাইকে অন্য কালার দিত, তো ভাইকে বলি এটা। আমার সঙ্গে কেউ একমত Hello? আছেন? জি জি, হ্যালো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া, ভাইয়া, বলেন। ভাইয়া আমি বলি ভাইয়া, ভাইয়া আমরা তো নতুন, এখানে ব্যাপার হচ্ছে কয়েকটা বিষয় হ্যাঁ। একটু ক্লিয়ার করে বলবেন কাইন্ডলি। সেটা হচ্ছে যে আমরা যে টোটাল সেকশনটা নিচ্ছি, এই সেকশনের মধ্যে আমার কন্টেইনার আছে, মেইন ডিপ আছে, এবং তারপরে আমার চাইল্ড ডিপ যেগুলা আমি মেইন ডিপের মধ্যে রাখছি এইগুলা। ভাইয়া এই জিনিসটা একটু আরেকবার রিপিট করবেন। আর এই যে কালারটা ভাইয়া, যদি একটু মানে চোখে লাগে এরকম কালারটা যদি দিতেন, তাহলে আমাদের দেখতে সুবিধা হতো, আমরা বুঝতে পারতাম ভাইয়া। যদি একটু রিপিট করতেন প্লিজ। আচ্ছা, আমি কালারটা এখন চেঞ্জ করে দিচ্ছি, বাট আলটিমেটলি আপনারা যখন ডিজাইন করবেন এখানে অ্যাশ কালারের উপর হোয়াইট কালার রাখবেন। এটা হলো প্রফেশনাল কালার, ঠিক আছে, যেটা আপনারা আস্তে ধীরে বুঝবেন। এখন আমি আপনাদের বোঝার সুবিধার্থে এটার অন্য কালার করে দিচ্ছি। এক, দুই নাম্বার হচ্ছে, মানে একটু একটু বলবেন ভাই, মানে সেকশন টোটাল কোনটা, আমার হচ্ছে কন্টেইনার কোন পর্যন্ত ভাই, এখানে আমি একটু কনফিউজ, যদি একটু বলতেন ভাই খুব ভালো। হ্যাঁ, আপনি কি গত ক্লাসের অ্যাসাইনমেন্ট করছেন? জি জি ভাই, আমি অ্যাসাইনমেন্ট করেছি, কিন্তু আমার আরেকটু যদি বলতেন ভাই, আমি দেখে হ্যাঁ, দেখে বলতেছি। অ্যাসাইনমেন্ট আচ্ছা দেখেন, করেছি। সেটা হচ্ছে আমি ফ্রন্ট এন্ড থেকে বোঝাই। সেকশন আপনাদের গতদিন এই যে দাগ টেনে টেনে বোঝানো হয়েছে, এই যে আমার লেফট টু একদম রাইট, এটা আমার একটা সেকশন নিতেই হবে, কিন্তু এটা ভিজিবল না, ইনভিজিবল। ভিজিবল কখন হবে, যখন এরকম কালার দিবেন। যেমন এখানে যদি দুইটা সেকশন নেই, যেমন আমি যদি বুঝাই আপনাদেরকে কেন সেকশন, মনে করেন এই যে একটা সেকশন, রাইট, এটার পরে আমি আরেকটা সেকশন নিচ্ছি, সেকশন নিলাম, ওকে। এখন এই সেকশনে মনে করেন কিছুই নাই, এই সেকশনের নাম আমি কি দিচ্ছি, ক্লাস দিচ্ছি, ডেমো, কি ডেমো সেকশন। সেভ করলাম, সেভ করার পরে আমি এখানে আসি, আসার পরে ডট সেকশন, ও সরি ডেমো, ডেমো। সো এখানে ডেমো দিলাম, তারপর হচ্ছে কি উইথ আমি দিচ্ছি 100%, বাই ডিফল্ট এটা 100% থাকে। তারপরে আমি এটার একটা হাইট দিচ্ছি, এটাও 100 ভিএইচ দিচ্ছি, বা কম বেশি আমাদের সেটা রিকোয়ারমেন্ট অনুযায়ী হইতে পারে। এটা সেকশন দিলাম, তারপরে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, কি ব্লু কালার, ঠিক আছে। সেভ করলাম, সেভ করার পরে এখানে এসে রিলোড দিলাম, কিছুই দেখতে পাচ্ছেন না, পাবেন না। এই সেকশনের পরে আরেকটা সেকশন, এটা হলো ব্লু কালার। সো সেকশন কোনটুকু আপনারা কি বুঝতে পারছেন সবাই? জি ভাই। হ্যাঁ, ওকে। এবার জি আপনারা ভাই, বুঝতে পারছি। কন্টেনার কেন নেই, কেউ একজন বলেন আমাকে, কন্টেনারটা কেন নেই বলেন আমাকে। মানে ভাই, আমরা যতটুকু বুঝেছি, একটা কন্টেইনার আমি নিব, কন্টেইনার ডিপ, এর মধ্যে হচ্ছে আমার যে চাইল্ড ডিপ গুলো থাকবে, সেই ডিপ গুলোকে আমি কন্ট্রোল করার জন্য আমি একটা কন্টেইনার ডিপ নিব।
সহজ কথা হচ্ছে কন্টেনার আমরা রাখবো আমার টোটাল কন্টেন্টগুলো একটা বক্সের মধ্যে থাকবে, ডান বামে অল্প একটু করে আমার স্ক্রিন অনুযায়ী কম বা বেশি ফাঁকা জায়গা থাকবে, এবং টোটাল কন্টেন্টগুলো 1140 পিক্সেলের মধ্যে মাঝখানে থাকবে, এবং দুই পাশে হলো আমার কি থাকবে, ফাঁকা থাকবে। এটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। যেমন আপনাদেরকে উদাহরণ কি দিয়েছিলাম আমি, যে শিখবে সবাই ওয়েবসাইট, দেখেন এইগুলো কি সব একটা লেফট অ্যালাইন হয়ে আছে না? তার মানে কি এগুলো কন্টেনারের মধ্যে। শুধু তাই নয়, এ দেখেন রাইট সাইড থেকে শুরু করে এগুলো সব কি একটা কন্টেন্ট, মানে একটা নির্দিষ্ট অ্যালাইনে আছে না, নির্দিষ্ট লাইনে, খেয়াল করছেন? এইটাই হলো মেন কন্টেনার। সো কন্টেনার কেন নিব বুঝতে পারছেন? জি। না বুঝলে বলেন, আমি আবার বলবো। বুঝতে পারছেন কি না? আর একবার প্লিজ। কোনটা বুঝেন নাই বলেন? একটু রাইট যেটা বললেন ভাইয়া এইটা, হ্যাঁ, একটু রাইট এবং একই লাইনে আছে, জি। এটা যদি আরেকবার বলতেন। আচ্ছা, সেটা হলো, না আপনার কার্সর এখানে নেই তো ভাইয়া। আচ্ছা আমি দেখেন এখন কি কার্সর দেখতে পাচ্ছেন আমার, এই যে সাইন আপ বাটনের এখানে? জি 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 আচ্ছা, সো আমি যদি স্ক্রোল করি এই বাটনের সোজা, দেখেন তো এই ডিপটা কি বাটনের সোজা না? জি সেম ভাবে এই যে ইমেজটা কি এর সোজা না? জি। এ- একটু একটু না, লেফটে আছে। এটা লেফটে আছে, ওটার রিজন আছে, ওটা এখন বুঝবেন Okay. না। বাট অধিকাংশ কন্টেন্ট কি সবগুলোই একই সমানে না? ওর বাইরে তো নাই জি, কেউ, জি। না। বাইরে আছে। জি। আবার সেম ভাবে লেফট সাইডেও কি সবাই কি এই যে লোগোর যে সোজা, সবাই এই যে লোগোর সোজা সবগুলো কন্টেন্টে একটা লাইনে আছে না, এই যে বাম পাশে, জি খেয়াল করছেন? জি। তো এই যে জি। ডান বামে দুই পাশে একটা নির্দিষ্ট লাইনের মধ্যে সবগুলো কন্টেন্ট এরকম একটা কন্টেনারের মধ্যে আমাকে রাখতে হবে। সেই জন্য আমাকে কন্টেনার 1140px এটার মধ্যে নিতে হবে, এটা অবশ্যই নিতে হবে। বুঝতে পারছেন এখন? ওকে ওকে। না বুঝলে আবার বলেন, আবার বুঝাবো। না ভাই, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। এই, ভাই আমরা তো গত ক্লাসে হেডার দিয়ে ক্লাস করছি, তো এখানে কি সেকশন নিলে কি পুরোটা ক্লাস শুধু হেডার? এটা আমি গতদিন বলছিলাম যে আপনারা একদম প্রথম সেকশনকে নেবেন হেডার, এবং লাস্ট সেকশনকে নেবেন ফুটার। মানে ফুটার। আপনারা হলো একটা ক্লাস একবার দেখবেন না, কয়েকবার দেখবেন না, এখানে কিন্তু প্রচুর ইনফরমেশন গ্যাদার করা থাকে। হ্যাঁ, এইগুলো আপনাদের কিন্তু শুধু অ্যাসাইনমেন্ট করলেই হবে না, প্রপারলি জিনিসগুলো বুঝতে হবে। হ্যাঁ, সো এখন আমাকে বলেন কন্টেনার এখনও কে কে বুঝেন নাই, আমি আবার ক্লিয়ার করব, কারণ এগুলো বেসিকের ক্লাসে ক্লিয়ার হইতে হবে। কন্টেনার না বুঝলে বলেন। বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া জি জি ভাই, কন্টেনারটা ক্লিয়ার। ওকে, সো কন্টেনার ক্লিয়ার। এখন হচ্ছে আমি কি বলছিলাম, ডিপ মানে কি, একটা বক্স। ডিপ মানে কি? বক্স। বক্স। দেখেন এখানে কিন্তু, ও আচ্ছা, এখানে আমাদের সেকশন ব্যবহার না করে আমরা ডিপ ব্যবহার করে ফেলছি। সো ডিপ ব্যবহার করলেও কাজ হবে, বাট প্রথম যেটা আমার ওটা অবশ্যই সেকশন রাখবেন, ঠিক আছে? ওকে, সেভ করলাম। এখন দেখেন, এখন হচ্ছে আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসি, আসার পরে আপনারা কি দেখেন তো, এখানে একটা ভিন্ন কালার ব্যবহার করি তাহলে আপনাদের সুবিধা হবে। আর এই ডেমো সেকশনটা আমরা এখন বাদ দিয়ে দিচ্ছি। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিচ্ছি হলো ব্লু কালার। সেভ করলাম, সেভ করার পরে এখানে এসে রিলোড দিচ্ছি। ক্লিয়ার সবার কাছে? এখন দেখেন এটা কি একটা বক্স না? হোয়াইট হোয়াইট অংশটা কি একটা বক্স না? জি ভাই। তো আমি বক্স কেন করতেছি, যে আমার একটা সৌন্দর্যের জন্য, যে একটা বক্সের মধ্যে দুইটা পার্ট থাকবে, লেফট সাইডে থাকবে একটা ইমেজ, রাইট সাইডে একটা ফর্ম থাকবে। সো বক্স করার জন্য আমার কি একটা ডিপ নিতে হবে না? অবশ্যই ডিপ নিতে হবে, এবং ডিপটাকে আমার কি করতে হবে, মাঝখানে নিয়ে আসতে হবে। তাই আমি কি করলাম, আমার এই যে কন্টেনারের একটা কি করলাম, হাইট ইউজ করলাম এবং ডিসপ্লে ফ্লেক্স করলাম। এই কন্টেনারের মধ্যে কিন্তু একটাই ডিপ, সেই ডিপটা কোনটা, এই যে মেইন বক্স। তো যখন আমি কি করলাম, ডিসপ্লে ফ্লেক্স করে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, ওটা একদম মাঝখানে এসে বসে গেছে। কথা বুঝতে পারছেন? সো এই বক্সটা কিন্তু আপনাকে নিতে হবে না, মানে এই এখন যে মেইন বক্সে হোয়াইট দিলাম,
হোয়াইট দিয়ে আমি এটা আমাকে কি ডিজাইনের জন্য, সৌন্দর্যের জন্য আমি নিচ্ছি। কিন্তু আপনার কখন অবশ্যই নিতে হবে, যদি কিনা এই মেইন বক্সের মধ্যে আপনার 2টা বক্স থাকে বা 3টা পাশাপাশি বসাতে চান, তখন এই ডিপটা অবশ্যই নিতে হবে, আদারওয়াইজ আপনার জন্য ম্যান্ডেটরি না। ঠিক আছে? তো যেহেতু মেইন বক্সের মধ্যে আমার কি লেফট রাইট 2টা বক্স আছে, 2টা ডিপ, তাই আমি কি করলাম, তাই আমি মেইন বক্সকেও ডিসপ্লে ফ্লেক্স করলাম, তাহলে ওরা কি হলো, পাশাপাশি বসে গেল। এখন আস্তে আস্তে ডিজাইন করি, তাহলে আপনি জিনিসগুলো বুঝতে পারবেন। এখন দেখেন কি বুঝতে পারবেন, আমি বললাম যে এটা 50%, কিন্তু এই ইমেজ আকারে যদি নেই তাহলে এটা এখানেই থেমে আসে, কিন্তু আমি চাচ্ছি এরকম না, ইমেজটাকে একটু বড় করে দেখাবো এবং টোটাল 50% জায়গা দখল করবে। সেটা কিভাবে আমরা দেখাতে পারি, ওটার জন্য ইমেজগুলো লম্বা, একদম সুন্দর লম্বা ইমেজ হলে পুরো ইমেজটা দেখতে পারবেন, আদারওয়াইজ ইমেজটার কিছু অংশ দেখা যাবে, তারপরে সুন্দর লাগবে। কিভাবে করব, দেখেন এই যে লেফট সাইড আমরা করলাম, ডট ইউজ করলাম, লেফট সাইড, তারপরে হলো সেকেন্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে আমরা এটা কি করব, ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করব। তো আমরা লিখব ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড লেখার পরে আমরা দিব ইউআরএল। ঠিক আছে? ইউআরএল দেওয়ার পরে আমাদের ইমেজটা কোথায় আছে, ইমেজের মধ্যে, তাই না? তাহলে আমরা দিব ইমেজ, তারপরে হচ্ছে ইমেজ বক্সের মধ্যে, আচ্ছা সরি, আমরা ইমেজের মধ্যে না, স্টাইল। দেখেন এখন আপনাদের এখানে একটু বুঝতে হবে যে ইমেজটা আমরা কিভাবে পাবো। দেখেন আমরা বর্তমানে এই ফোল্ডারের মধ্যে আছি, ইমেজটা যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, একবার ব্যাক করতে হবে, ব্যাক করে এই ফোল্ডারের মধ্যে আসতে হবে। সো এটার জন্য আমাকে কি করতে হবে, তাহলে এখানে লিখতে হবে ডাবল ডট, তারপরে ইমেজ, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট ডট, এটা দিয়ে দিলাম। ঠিক আছে? দেওয়ার পরে আপনি এখানে লিখবেন সেন্টার। সেন্টার কি মানে, সে আড়াআড়িভাবে ইমেজটা মাঝখানে আসবে, আবার লম্বালম্বি 2টা সেন্টার, লম্বালম্বিভাবেও সেই ইমেজটা মাঝখানে থাকবে, জাস্ট লাইক বক্স। তারপরে দিবেন নো রিপিট। নো রিপিট কেন, আমরা আমাদের যদি কোনো ইমেজ ছোটো হয় তাহলে ওই পুরো জায়গা দখল করার জন্য সে কী হয়, রিপিটেড হয়ে যায়, এই জন্য আমরা লিখে দেবো নো রিপিট। এবং নিচে এসে লিখে দেবেন বিজিএস, মানে ব্যাকগ্রাউন্ড সাইজ কি কাভার, তার মানে পুরো জায়গাটা সে দখল করবে। সো এখন যদি আমি এখানে এসে রিলোড দেই, দেখেন ইমেজটা আমার কি হয়ে গেছে, হাফ হয়ে গেছে। আর উপরে ইমেজ ওই যে আগে HTML এর মধ্যে ইমেজ রাখছেন, এই যে ইন্ডেক্স ডট HTML, এই ইমেজটাকে আপনি বাদ দিয়ে দেন। সেভ করলাম, সেভ করার পর রিলোড দিলাম, এই যে দেখেন ইমেজটা চলে গেছে। ওকে, সো এটা বুঝতে পারছেন? তাহলে আমার পুরো হাফ অংশ কি হলো, হাফ অংশটা আমার ইমেজ দিয়ে জায়গা দখল করে নিল। এখন ডান পাশে আমি কি করব, ফর্ম তৈরি করবো, এই যে লেফট সাইডে। সো ফর্ম তৈরি করার জন্য আমার কি করতে হবে, এখানের এই টাইটেলটা আমি বাদ দিচ্ছি, রাইট সাইডে ফর্ম তৈরি করব। তাহলে আমরা নিব একটা ফর্ম ট্যাগ। ঠিক আছে? ফর্ম ট্যাগ নিব। এই অ্যাকশন এইগুলোর কাজ আমরা এখন শিখবো না, ব্যাক এন্ডে শিখবো, কারণ এইগুলো আমার ফ্রন্ট এন্ডে কোনো কাজ নাই। বা আপনি যদি ফ্রন্ট এন্ডে ফর্ম ট্যাগ নাও নেন তাও ফর্ম ডিজাইন করা যাবে, কিন্তু ইটস এ ভেরি গুড হ্যাবিট অর প্রফেশনাল ওয়ার্ক টু টেক আ ফর্ম ট্যাগ বিফোর ডিজাইন এনি ফর্ম। ওকে, সো এখন আমরা কি করব, এই ফর্ম ট্যাগ নিচ্ছি, নেওয়ার পরে ইন্টার দিব। এই অ্যাকশন আপাতত আমাদের দরকার নেই, এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কাজ করলেও আপনাকে এই ফর্ম ট্যাগ নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? যদিও ফ্রন্ট এন্ডে আমার এই ফর্ম ট্যাগ কাজে আসবে না। সো এখন ফর্মটাকে আমি কিভাবে ডিজাইন করব, সো আমি চাচ্ছি একটা ডিভ নিব, ডিভের ক্লাস নিচ্ছি আমি, যে ডিভের ডট মানেই ক্লাস, তারপরে আমি ক্লাস নিব কি, যে নেম। ঠিক আছে? নেম নিচ্ছি। নেম নেওয়ার পরে আমি কোনো কিছু যদি লিখতে চাই, আমাকে একটা ট্যাগ আছে ইনপুট ট্যাগ। কি ইনপুট ট্যাগ, এটা টাইপ, এটা হলো একটা অ্যাট্রিবিউট, মানে ইনপুটের মধ্যে কী ধরনের জিনিস আমরা ইনপুট করব। আমি বললাম যে টেক্সট টাইপ ডাটা ইনপুট করব, সো আমাকে টাইপ দিতে হবে টেক্সট। ঠিক আছে? দিলাম। দেওয়ার পর আমি একটা দিব প্লেস হোল্ডার, মানে তার মধ্যে কি নাম লেখা থাকবে সেটা বোঝার জন্য আমি আগে এসে এখানে রিলোড দিচ্ছি। দেখেন এই যে এখানে আমি কিছু লিখতে পারতেছি। ঠিক আছে? এই যে এটা হলো একটা ইনপুট ট্যাগ আসলো। এখন ইনপুট ট্যাগটা কিসের জন্য, ওই প্লেস হোল্ডারের মধ্যে লিখে দেবো যে ফার্স্ট নেম। ওকে, এই ইনপুট ট্যাগটাকে আমরা কি করব, ইনপুট ট্যাগটাকে আমরা কপি করব। সো ইনপুট ট্যাগটাকে কপি করে এটাও দিলাম টেক্সট, আর এখানে দিলাম লাস্ট নেম। কি
লাস্ট নেম। সেভ করলাম। সেভ করার পরে আমরা এখানে রিলোড দিচ্ছি। দেখেন দুইটা পাশাপাশি বসে গেছে, কারণ হচ্ছে এরা ইনলাইন ট্যাগ। আর ফার্স্ট নেম লাস্ট নেম যেহেতু একই ক্যাটাগরির জিনিস, তাই আমরা কি করলাম, এটাকে একটা ডিভের মধ্যে রেখে একটা নেম দিলাম। অর্থাৎ এই দুইটা একই রকম ডিজাইন করব, এই নেম দিয়ে ডিজাইন করলে হয়ে গেল। আর ইন্ডিভিজুয়ালি করতে হলে এদের আবার আলাদা ক্লাস আমরা নিতে পারি। এটা হয়ে গেল। তারপরে আসেন আমরা কি দিব, এখানে নিচে আরেকটা ইনপুট ট্যাগ। ইনপুট ট্যাগের টাইপ দিব ইমেইল। কি দিব, ইমেইল। অর্থাৎ আপনি যখন এখানে করবেন, ইনপুট দিবেন, তখন এখানে যদি আপনি @gmail.com বা @yahoo.com না দেন, তাহলে ও আপনাকে সাবমিট করতে দিবে না, বলবে যে তোমার ইমেইলটা ভুল। এখানেও আমরা প্লেস হোল্ডার দিচ্ছি, এটা একটা অ্যাট্রিবিউট, যেখানে দিব যে ইন্টার ইয়োর মেইল। ঠিক আছে, এটা দিচ্ছি। সেভ করলাম। এখানে দেখেন, এখানে এই যে এটা এইভাবে চলে আসলো। ঠিক আছে, আমরা এগুলোকে ডিজাইন করব। সো আমরা কি কি রাখা যেতে পারে ফিল্ড, আমরা একটু চেক করে দেখি। HTML ফর্ম, মেসেজ বক্স রাখা যাইতে পারে, আর হচ্ছে কি রাখা যাইতে পারে, আচ্ছা মেসেজ বক্স রাখবো। তার আগে হচ্ছে আমরা রাখি, সিলেক্ট অপশন রাখি। হ্যাঁ, সিলেক্ট ট্যাগ রাখি, সিলেক্ট। তার মধ্যে হচ্ছে আমাদের অপশন ট্যাগ। অপশন ট্যাগের মধ্যে আমরা দিচ্ছি হলো সিলেক্ট, মানে ওই যে ড্রপ ডাউন আছে না, সেটা আর কি। আমরা এখানে দিচ্ছি কি বলা যায়, ধরেন আমরা এখানে একটা ভ্যালু দিচ্ছি যে মেইল। ঠিক আছে, তারপরে দেখি কিভাবে আসে। ক্লিক করলাম, এই যে দেখেন সিলেক্ট ট্যাগ আসছে, এই যে এখানে ক্লিক করলাম মেইল। এখন আমি আরও অপশন সিলেক্ট করব, যেমন ধরেন আরও 3টা দিলাম। 3টা দেওয়ার পরে এখানে আমি লিখে দিলাম যে ফিমেল অ্যান্ড হচ্ছে এখানে দিচ্ছি আদার্স। ওকে, এটা আমরা দিয়ে দিলাম। সেভ করার পরে আমরা এখানে হচ্ছে এই যে এখন দেখেন 3টা আসছে। এখানে আমরা আরও একটা অপশন বাড়াতে পারি। অপশন বাড়িয়ে এখানে লিখলাম যে সিলেক্ট জেন্ডার। ওকে, সেভ করলাম। সেভ করার পরে আমরা এখানে এই যে দিয়ে দিচ্ছি সিলেক্ট জেন্ডার। তাহলে এখন দেখেন ক্লিক করার পরে সে যে কোনো একটা সিলেক্ট করতে পারবে। ওকে, এভাবে আর আমরা এটা করে দিলাম। এরপরে হচ্ছে আমরা ধরেন করব, শেষে একটা চেক বক্স রাখবো। তবে আমরা এটাকে সবগুলো আলাদা আলাদা ডিবে রাখি। ঠিক আছে, আলাদা আলাদা ডিবে রাখলে যে জিনিসটা হবে, ডিপ যেহেতু ব্লক এলিমেন্ট, মানে ওর পাশে কাউকে বসতে দেয় না, তাই যদি আমরা ইসের মধ্যে রাখি, একটা ডিবের মধ্যে রাখি, তাহলে কি হবে, ওরা একা বসবে। তাহলে আমরা এখানে দিচ্ছি যে ইমেইল। ওকে, এটা পেস্ট করলাম, সেভ করলাম। দেখেন এই যে ও একা বসছে। তারপর জেন্ডার, এটাকেও আমরা কি করব, একটা ডিবের মধ্যে রাখবো যে জেন্ডার। এটা আমরা দিয়ে দিলাম, সেভ করলাম। সেভ করার পরে আর কি দেওয়া যাইতে পারে, ধরেন আর একটা পার্সোনাল ইনফরমেশন, এটা ডেট টাইপ আমরা নিতে পারি। আমরা হচ্ছে ইনপুট ফিল্ড নিলাম। তারপরে হচ্ছে এটা টাইপ আমরা দিয়ে দিচ্ছি ডেট। ওকে, ডেট দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে রিলোড দিচ্ছি। দেখেন এই যে একটা সুন্দর ফর্ম চলে আসছে। ওকে, আচ্ছা এটা একটা হলো। আর কি নেওয়া যেতে পারে, চেক বক্স তো আমরা নিবই। হ্যাঁ, পাসওয়ার্ড নেওয়া যেতে পারে। সো আমরা এখানে ডট দিচ্ছি, ডট দিয়ে কী লিখব, ডিওবি মানে ডেট অফ বার্থ। সেভ করলাম, সেভ করে আর হচ্ছে আমরা পাসওয়ার্ড, এখানে আমরা একটা পাসওয়ার্ড নিচ্ছি, এটাকে কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করলাম। এটা টাইপ আমরা দিয়ে দেবো পাসওয়ার্ড।
তাহলে কি হবে, আর ইন্টারিয়র, আচ্ছা, ক্রিয়েট আ পাসওয়ার্ড, ঠিক আছে। তো এটা তো কনফার্ম পাসওয়ার্ডও থাকে, সো আমরা এটা দিচ্ছি কি পাসওয়ার্ড, আর হচ্ছে এখানে দিচ্ছি সি পাসওয়ার্ড, সি পাস মানে কনফার্ম পাসওয়ার্ড, টাইপ হলো এটাও পাসওয়ার্ড, আর এটা হলো রিপিট ইয়োর পাসওয়ার্ড, ঠিক আছে। সেভ করলাম, সেভ করার পর দেখি কি অবস্থা আসছে, এই যে ক্রিয়েট আ পাসওয়ার্ড অ্যান্ড রিপিট ইয়োর পাসওয়ার্ড, দ্যাটস ইট হয়ে গেল। সো আরেকটা আমরা এখানে রাখি, সেটা হলো এটা কপি করলাম, কপি করার পরে আমরা আরেকটা নিব টেক্সট এরিয়া, মানে এই যে টেক্সট এরিয়া হলো বড় মেসেজ বক্স, ঠিক আছে। বড় মেসেজ বক্স আমরা যদি এখানে রিলোড দিই, এই যে দেখেন বড় মেসেজ বক্স, এটা আবার টেনে কি করা যায়, এই যে লম্বাও করা যায় কিন্তু, ঠিক আছে, ইউজার লম্বা করতে পারবে আর কি এরকম। সো আর বাই ডিফল্ট একটা সাইজ থাকবে, তো ওইটা বড় করার জন্য কল অ্যান্ড রোজ ইউজ করতে হয়। অ্যান্ড ফাইনালি আমরা এখানে আরেকটা নিব, এখানে প্লেস হোল্ডার নেই, প্লেস হোল্ডার নিব যে ইন্টার ইয়োর মেসেজ, ঠিক আছে। সেভ করলাম, এই যে ইন্টার ইয়োর মেসেজ চলে আসলো। অ্যান্ড ফাইনালি আমরা নিব হলো একটা ডিপ নিব, আর টেক্সট এরিয়াটাকেও আমাদের করা উচিত, কাট করলাম যে মেসেজ, এটার মধ্যে দিয়ে আমরা এটা পেস্ট করে দিলাম, সেভ। অ্যান্ড এখানে নিচে এসে আমরা আরেকটা ডিপ নিব যে কন্ডিশন, ঠিক আছে। কন্ডিশন দিয়ে আমরা হলো এখানে দিলাম যে একটা ইনপুট, আর টাইপ দিলাম হলো চেকবক্স, ঠিক আছে, চেকবক্স দিলাম। আর এখানে আমরা একটা স্প্যান নিচ্ছি, স্প্যান মানে ইনপুটও হলো আপনার কি বলে, ইনপুটটাও হলো আপনার ইনলাইন ট্যাগ, আর স্প্যানও তাই, তার মানে ওরা পাশাপাশি বসবে, আমার কোনো আর সিএসএস বা ডিসপ্লে ফ্লেক্স করা লাগবে না। এখানে দিলাম যে আই এগ্রি টু দ্য টার্মস, ঠিক আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন, ঠিক আছে। আচ্ছা, এটা হয়তো অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখলে ভালো। সেভ করলাম, সেভ করার পরে এখন দেখি কি অবস্থায় আসে। ওকে, সো এই যে দেখেন আমার পাশাপাশি বসে গেছে। এখন আমি কি করব, এখন এটাকে আমি সাজাবো। ওকে, তো সাজানোর জন্য প্রথম আমাকে যে কাজটা করতে হবে, যে রাইট সাইডে কি ফর্ম ট্যাগ, তারপরে হচ্ছে আমার নেম আছে, অনেক কিছু আছে। সো আসেন ফার্স্ট অফ অল আমি আগে ইনপুটটাকে নিই। ইনপুট দেখেন, ইনপুট যখন নিব তখন কি আমার এখানে যতগুলো ইনপুট আছে সবগুলোর জন্য কিন্তু কাজ করবে। সো আমি ইনপুটের উইথ দিচ্ছি উইথ 100%, কত, উইথ 100%। সেভ করলাম, সেভ করার পরে দেখেন এই যে দেখেন সবগুলো আমার কি হয়ে গেছে, 100% হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন এটা ছোট করার ব্যবস্থা আছে। তো ইনপুট নিলাম 100%, অ্যান্ড এটার হলো প্যাডিং, মানে আমি এই যে বক্সগুলোকে একটু বড় করব, তাহলে কী করতে হবে, প্যাডিং, তাহলে আমি প্যাডিং দিচ্ছি। প্যাডিং আমি কত দিব, উপর নিচে ধরেন দিচ্ছি 10px, আর ডান বামে আমি দিব না, ডান বামে হচ্ছে 0px, ঠিক আছে, বা শুধু 0 দিলেও কাজ করবে। দেখেন সবগুলো কি বড় হয়েছে না, খেয়াল করছেন, সবগুলো কিন্তু বড় হয়েছে। এবং ওই যে এইগুলোর মাঝে সবগুলো আমার কি দরকার, মার্জিন দরকার। তো মার্জিন আমি নিচ্ছি, ধরেন উপর নিচে মার্জিন মানে একটা থেকে আরেকটা ফাঁকা করব। সো মার্জিন আমি কি নিব, উপর নিচে ধরেন নিচ্ছি 10px, আর ডান বামে 0। ওকে, সেভ করে আমি এটাকে রিলোড দিচ্ছি। এই যে দেখেন আমার সবগুলো ফাঁকা হয়ে গেল। তো বাট আমার এই যে মেসেজ বক্সটা বড় হয় নাই, আর এটা বড় হয় নাই, মেসেজ বক্সটা বড় হয় নাই, আর এটা বড় হয় নাই। তো এখন আমার এটা কি করব, এটাকে আমি রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট করব, এটার ক্লাসটা আমি ধরবো। এটা কি, এটা কিন্তু আমার ইনপুট না, এটা হলো সিলেক্ট, তাহলে সিলেক্টটাও আমার দিতে হবে। তাহলে আমি কি করব, এখানে কমা দিচ্ছি, কমা দেওয়ার পরে আমি দিব সিলেক্ট, ঠিক আছে, সিলেক্ট দিচ্ছি, দেওয়ার পরে সেভ করলাম। সেভ করে আমি এটাকে কি করলাম, রিলোড দিলাম। রিলোড দিলে দেখেন এই যে সিলেক্ট, এটাও আমার এখন কি হয়ে গেছে, বড় হয়ে গেছে।
নেক্সট হচ্ছে মেসেজ বক্স। তো মেসেজ বক্স তো আর আপনি এভাবে বড় করতে পারবেন না, ওটার জন্য আমাদেরকে কি করতে হবে, মেসেজ বক্সের জন্য আমার এই এখানে ব্যবস্থা আছে আর কি। সো এইটার জন্য আমরা তারপর টেক্সট এরিয়া 100% দিয়ে দেখি একবার কাজ করে কিনা। এখানে আমরা দিয়ে টেক্সট এরিয়া দিচ্ছি, টেক্সট এরিয়া সেভ করলাম, সেভ করার পর রিলোড দিচ্ছি। হ্যাঁ, এটা হয়ে গেছে, তাহলে আর কলস আর রো নেওয়ার আমার প্রয়োজন নাই, এভাবে হয়ে গেল। এখন দেখেন এটা একদম ডান বাম পাশ লেগে গেছে, দেখতে খারাপ দেখা যাচ্ছে। তাহলে এই জিনিসগুলো আমার কিসের মধ্যে আছে সব, আর মেইনটা হচ্ছে কিন্তু আমার একদম দেখেন রাইট সাইডের মধ্যে আছে। সো রাইট সাইডে আমি কি করব, রাইট সাইডে আমি কি করব দেখেন। আচ্ছা, এখানে আরেকটা কাজ করি যে বক্স সাইজিং বর্ডার বক্স, এটা আমরা একটু দিয়ে দেখি, যদি কাজ করে তখন আমি আপনাদেরকে বোঝাই বলছি আর কি। বক্স সাইজিং বর্ডার বক্স, তারপরে হচ্ছে আমি এখানে প্যাডিং দেবো রাইট সাইডে, লেফট সাইড রাইট সাইড দেওয়ার পরে আমি এখানে দিচ্ছি প্যাডিং, মানে ভিতর থেকে আর কি। হ্যাঁ, প্যাডিং দিচ্ছি আমি মনে করেন 50 px চারদিক থেকে। সেভ করলাম, সেভ করে আমি এখানে রিলোড দিচ্ছি। তো দেখেন আমি যখন প্যাডিং দিচ্ছি আমার বক্সটা কি বড় হয়েছে বলেন তো, সবাই বলবেন বক্সটা কি বড় হয়েছে? হয় নাই কিন্তু। জি ভাইয়া হয়েছে। নো, বক্স বড় হয় নাই, বক্সের যে চারপাশে যে আমার গ্যাপ তৈরি হয়েছে, কিন্তু বক্সটা কিন্তু বড় হয় নাই। এটার মেন রিজন হলো যখন আপনার এই বক্স সাইজিং বর্ডার বক্স দিবেন তখন বক্সের সাইজ ঠিকই থাকবে, কিন্তু বক্সের ভিতরের কন্টেন্টগুলো আপনি যত আমি 50 দিছি, বক্সের জিনিসগুলো কি হবে চারপাশে, বক্সের চারপাশে আপনার ওই জায়গাটা খালি জায়গাটা তৈরি হবে, কিন্তু বক্সের সাইজ ঠিকই থাকবে। তো দেখেন আমি তো এইটার সাইজে আমার বক্সটা রাখতে চাই, আমার বক্সটা বড় করতে চাই না, কিন্তু বক্সের ভিতরে জায়গাটা আমি কি করতে চাই, চারপাশে এরকম ফাঁকা করতে চাই। তখন আপনাকে কি ইউজ করতে হবে, বক্স সাইজিং বর্ডার বক্স। তখন বক্সটা আর বড় হবে না, কিন্তু প্যাডিং দিলে আপনার ভিতরে এরকম জায়গা তৈরি হবে চারপাশে, এবং কন্টেন্টগুলো কি হবে, ন্যারো হয়ে আসবে। এই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। আমি আবার বলছি, আমরা প্যাডিং ব্যবহার করি কি কারণে, যে বড় করার জন্য, তাই না? তো আমি চাচ্ছি না এখন বড় করব, বরং আমি চাচ্ছি আমার বক্সের চারপাশে একটু ফাঁকা জায়গা তৈরি হোক আর কন্টেন্টগুলো একটু দুই পাশ দিয়ে ছোট হয়ে আসুক। তো এরকম করার জন্য তখন আপনারা বক্স সাইজিং এবং আপনারা প্যাডিং ইউজ করবেন, এবং এটাই হলো প্রফেশনাল কাজ। বক্স সবসময় আপনারা বক্স সাইজিং ব্যবহার করবেন। এখন আসেন, আমি চাচ্ছি ফার্স্ট নেম আর লাস্ট নেমটা পাশাপাশি থাক। ফার্স্ট নেম আর লাস্ট নেমটা কি থাকবে, পাশাপাশি। পাশাপাশি, কিন্তু ওরা কিন্তু বাই ডিফল্ট পাশাপাশি ছিল, আমি না ওদেরকে কি করলাম 100% করলাম। সো এটাকে আমি করার জন্য কি করতে হবে জানেন, ওইটাকে আবার আলাদা ধরতে হবে। তো ওখানে আমার কি ছিল, এটা ছিল নেমের মধ্যে, কিসের মধ্যে, নেমের মধ্যে। দেখেন এই যে নেমের মধ্যে দুইটা ইনপুট ছিল, তাই না? তাহলে আমি নেম লিখলাম, লেখার পরে ইনপুট দিলাম, তার মানে সবগুলো ইনপুটের জন্য ওয়াইড হবে 100%। কিন্তু এই যে একটা ক্লাস নিয়েছিলাম নেমের মধ্যে যে ইনপুট আছে ওদের জন্য সিস্টেমটা হবে কেটে কেটে আসে। বাকিদের জন্য কি কেটে কেটে আসতেছে নাকি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? না ভাইয়া ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা আপু, তাহলে হয়তো বা আপনার নেটের সমস্যা হতে পারে, আপনি লেফট নিয়ে আবার জয়েন করেন। এখন দেখেন তাহলে এই নেম ইনপুটের মধ্যে এটার জন্য আমি উইথ দিব হলো 50%। কেন দিচ্ছি, এটা আরও কমাতে হবে, কিন্তু আমি আপনাদেরকে আগে দেখাই তারপরে বুঝবেন। রিলোড দিচ্ছি, এই যে দেখেন এখন এটা কি হয়েছে 50%। সো 50% দিলে কিন্তু এটা পাশাপাশি বসবে না, কারণ 50 কত 100, এবং এর ভিতরে কিছু মার্জিন আছে। এই জন্য আমরা যে কাজটা করব, এটার উইথটা আরও একটু কমাবো। সো এখানে আমরা সামনে থেকে করি, ইনস্পেক্ট করার পরে এখানে এই যে 50% রয়েছে, এটা আমরা একটু কমাই। দেখেন কমানোর সাথে সাথে আমার কি হচ্ছে, এটা কিন্তু পাশাপাশি বসে গেছে। ওকে, এখন আমরা কি করব, এখানে আর একটু কমাবো, 48 রাখবো। 48 রেখে আমরা এই যে কি বলে, এটার রাইট সাইডে হয়তো বা আমরা একটু জায়গা বাড়াতে পারি। তখন রাইট সাইডে বাড়াইতে হলে আবার কি করতে হবে, এখানে আমার এই যে এটার একটা ক্লাস নিতে হবে, এটার একটা ক্লাস নিয়ে কি করব, এটার ডান পাশে একটু প্যাডিং দিয়ে দেবো। প্যাডিং দিয়ে আমার কি করতে হবে,
আচ্ছা, আমি আবার একটু পানি খাই, তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি। বাংলাদেশ 84/4 উইকেটস। আস্তে। কে ব্যাটিং এ আছে ভাই? আজকে জিতবো ইনশাল্লাহ। আচ্ছা, তৌহিদ তৌহিদ হৃদয় ইনশাআল্লাহ। মাহমুদুল্লাহ। এরপরে হচ্ছে আপনার আমরা যেটা দেখছিলাম যে 50%, আমরা ফ্রন্ট এন্ড থেকে দেখছিলাম, তাহলে আমরা এটা কত রাখবো? 48%। কত? 48%। তাহলে কি হচ্ছে দেখেন, তাহলে যে জিনিসটা হচ্ছে আমরা এখানে রিলোড দেওয়ার সাথে সাথে এটা কমে আসতেছে। এখন আমার এইটা এই মাঝখানে ফাঁকা করে দিয়ে এটা ডান পাশে রাখবো। তাহলে ওটার জন্য আমাকে যে কাজটা করতে হবে, index.html ফাইলে আসলাম, এটার একটা ক্লাস নিচ্ছি, এটার আবার একটা ক্লাস নিচ্ছি। ক্লাসের নাম আমি কি দিলাম? ক্লাসের নাম আমি দিচ্ছি যে ফার্স্ট নেম। ওকে, সেভ করলাম। সেভ করার পরে আমি এটাকে style.css এ নিতে হবে, এটাকে কপি করে নিচ্ছি। এখন এটা আমি শুধু ক্লাসও বসাতে পারি, বাট আপনারা প্রফেশনালি বসাবেন কিভাবে? যেমন ফার্স্ট নেম, এটা কার মধ্যে আছে? এই যে নেমের মধ্যে, নেম, এই যে নেমের মধ্যে হচ্ছে আমার এটা আছে। সো এখন আমি এটা কি করব? মার্জিন রাইট দিব। কি দিব? মার্জিন রাইট। কিন্তু এখান থেকে দিব না, তাহলে আমি প্রপারলি জিনিসটা আন্দাজ করতে পারবো না কতটুকু লাগবে। সো আমি কি করব? ফ্রন্ট এন্ডে যাব, যাওয়ার পরে রিলোড দিব, তারপরে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখি এই যে ফার্স্ট নেম, এখানে আমি দিব মার্জিন। ঠিক আছে, মার্জিন রাইট দিব, অ্যাকচুয়ালি মার্জিন রাইট। যখন একটা ভ্যালু ইউজ করবেন তখন আপনারা মার্জিন লেফট রাইট এরকম ইউজ করবেন। সো মার্জিন কত দিব? আমি দিচ্ছি 10px। দেখেন কি একদম সমান হয়ে গেছে না? আমার একবারেই ভ্যালুটা মিলে গেছে। সো আমি এটা কত দিব? 10px দিব। তাহলে আসেন আমরা কোডে দিয়ে দিচ্ছি মার্জিন রাইট 10px। ঠিক আছে, সেভ করলাম। এখন দেখেন আমার জিনিসটা হয়ে গেল। এরপরে আমার আরো কাজ আছে। কি কাজ? সেটা হলো, বলেন। ভাইয়া এখানে হচ্ছে মার্জিন আমরা দিলাম, এটা ফার্স্ট নেম ধরলাম তো, মানে ফার্স্ট নেম 10px দিলাম আর লাস্ট নেম সরে গেল কেন? কারণ আপনি ভ্যালুটা কি ইউজ করছেন? মার্জিন রাইট। ফার্স্ট নেমের ডান পাশ কোনটা? এই যে এই পাশ। আচ্ছা আচ্ছা, ইয়েস। সো ডান পাশ থেকে তো ওর ডান পাশে যারা থাকবে সবাই দূরে সরে যাবে। জি ভাই। আর যদি লেফট থেকে লেফটে ইউজ করতেন, ও নিজেই সরতো। জি। আচ্ছা, এখন এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন আমার মোটামুটি ফর্মটা একটা লুক আসছে। সো এই যে জিনিসটা, এটা তো ওই যে চেক বক্স, এটাও সেম, এই যে এটা বাম পাশে থাকবে। তাহলে এখানে আমাকে কি করতে হবে বলেন? আচ্ছা, ওইটা তো এই উপরেরটাকে আমরা ফ্লেক্স বেসিস নিয়ে করতে পারতাম না ভাই? কোনটা? এই জায়গাটা? জি ভাই। এখানে ফ্লেক্স বেসিস মানে এটাও আপনি করতে পারেন, কিন্তু ফ্লেক্স মেইনলি আমরা ডিভের ক্ষেত্রে ব্যবহার করি। এইসব ক্ষেত্রে আমরা এখানে সব পার্সেন্টেজ নিছি। যেমন এইগুলো আপনি পার্সেন্টেজ না নিলে 100% না দিলে এটা আপনার লম্বা হবে না। ডিসপ্লে ফ্লেক্স দিয়ে এটাকে 100 করতে পারবেন না, আপনাকে পার্সেন্টেজ নিতে হবে। সো এখানে যেহেতু পার্সেন্টেজ নিয়ে কাজ করতেছি, সো এখানেও পার্সেন্টেজ নিয়ে আমাকে কাজ করা উচিত। বুঝতে পারছেন? জি ভাই। আর ফ্লেক্স মেইনলি হচ্ছে আপনার ডিবের ক্ষেত্রে কাজ করবে। ডিবের ক্ষেত্রে আপনি ফ্লেক্স ব্যবহার করবেন। আর অন্য অন্য জায়গায় যেমন হলো আমরা ইউএল এর ক্ষেত্রে কি করি? আমরা ডিসপ্লে নিয়ে কাজ করি। ঠিক আছে, তো যাই হোক, এখন হচ্ছে আমরা করি ইসে আসি। এই যে এই জিনিসটা হলো আমার পাশাপাশি থাকবে। এই জিনিসটা কী হবে? পাশাপাশি। সো ইনপুট ট্যাগগুলোকে আমার কি হয়ে গেছে? উইথ হলো 100%, ইনপুটগুলো হয়ে গেছে হলো 100%, যার কারণে কিন্তু এটা সরে গেছে। ওকে, তো এটাকে আমার রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য দেখি কি ব্যবস্থা আছে। ইনস্পেক্ট করলাম,
ইনস্পেক্ট করার পরে এটার হলো উইথ 100% হয়ে গেছে। সো আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা কন্ডিশনটা কপি করলাম, কপি করার পরে আমরা এখানে আসি, এখানে পেস্ট করলাম। এটার মধ্যে আমার কি আছে, ইনপুট, ঠিক আছে, ইনপুট নিলাম। নেওয়ার পরে আমরা উইথটা আমরা অটো দিয়ে দিই, তো অটো, হ্যাঁ, মানে আমরা আগেরটা নিতে চাচ্ছি না, দেখি কাজ করে কিনা। ইয়েস, কাজ করছে। সো আমার এই ইনপুট, যখন একটা ইনপুট দিচ্ছি সবগুলোতে ইফেক্ট করতেছে, শুধু এটা ডিফারেন্ট হবে, এটা পার্সেন্টেজ দিয়ে কমালাম, আর এটা উইথ দিলাম যে অটো, তোমার যতটুকু জায়গা তুমি ততটুকু নাও। তাহলে যখন অটো বললাম তখন কিন্তু চলে গেছে। ওকে, সো এই যে ফর্মের ক্ষেত্রে আমরা যেই কাজটা করলাম, দেখেন একটা ফর্ম ডিজাইন করলাম। এখন আমরা এখানে কি করব, এই ফর্মে দেখি কয়টা বাজে, ওকে, এই ফর্মে আমরা একটু লেফটে দিব, প্যাডিং দিব। প্যাডিং দিলে কি হবে দেখেন, ইনস্পেক্ট করলাম, ইনস্পেক্ট করার পরে এই যে ইন্টারিয়র মেইন ইনপুট, সো ইনপুটে আমরা প্যাডিং লেফট রাইটে কি রাখছি, 0। আমরা এখানে একটু লেফট রাইটে যেটা করতে পারি 5px বাড়াইতে পারি। দেখেন আমার বক্স কিন্তু বাড়তেছে না, বরং এই যে লেফট আর রাইটে কি হচ্ছে, ফাঁকা জায়গা তৈরি হচ্ছে। এটার মেন রিজন হলো এই যে বক্স সাইজিং, বর্ডার বক্স করা। সো লেফট রাইটেও আপনি প্যাডিং কি দিবেন, 10px। তো যেহেতু আপনি এখানেও 10 এখানেও 10, তাহলে আমার একটা ভ্যালু রাখা উচিত, আমার আর মাল্টিপল ভ্যালু রাখার কোনো দরকার নাই। সো আমি এখানে কি করব, প্যাডিং 10 দিয়ে দিব, দ্যাটস ইট। সেভ করলাম, সেভ করার পর রিলোড দেন, এই যে ঠিক আছে। এখন আমি কি করব, এখানে একটু টেক্সটগুলো আরও সুন্দর করতে চাই, এই জন্য আমি কি করব, একটু গুগল ফন্ট ইউজ করব। সো ফন্ট, এখান থেকে আমি সার্চ করতেছি যে পপিন্স, হ্যাঁ, এই যে পপিন্স ফন্ট, এটা ক্লিক করলাম, গেট দ্য ফন্ট, এখানে ক্লিক করলাম। সো গেট এমবেডেড কোড, তারপরে এটা কপি করলাম, কপি করে আমরা কোডে আসব, আসার পরে HTML, এখান থেকে আমরা এই যে টাইটেলের নিচে এটা লিখে দেব, অ্যান্ড হচ্ছে আমরা এখানে ভিউ ওয়ার্ড্র্যাপ, দ্যাটস ইট। সেভ করলাম, ওকে। সেভ করার পরে আমরা কি করবো, এই যে ফন্ট ফ্যামিলি এটা নিব, ফন্ট ফ্যামিলি এটা কপি করলাম, কপি করার পরে আমরা style.css এ আসবো, এখানে লিখব বডি, তারপরে হচ্ছে আমরা এটাকে পেস্ট করে দিলাম, সেভ করলাম। সেভ করার পরে আমরা হচ্ছে কোথায়, এই যে দেখেন আমার সবগুলো ফন্ট কি হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে, যার কারণে এটা আবার নিচে নেমে আসছে। মানে হচ্ছে কি, এই ফন্টের কারণে কিন্তু আপনার জায়গাটা বৃদ্ধি পেয়েছে। সো আমরা একটা কাজ করতে পারি, এখানে ইনস্পেক্ট করে দেখি যে কতটুকু কমালে হবে। আমরা এখানে 47.5 দিব, 47, এই যে দেখেন পাশাপাশি চলে আসছে, 0.5 দিই, 0.5 দিলে আমার মনে হচ্ছে ঠিকঠাক 6, 7, 8, 9, হ্যাঁ 9 দিলে একদম আমার দেখতে পাচ্ছি আমার পারফেক্টলি আসতেছে। ওকে, 9 রাখলাম, কেমন? তো 47.9, এখানে আমি এই 48%-এর পরিবর্তে 47.9 এটা রাখলাম। মানে এক একটা ফন্টের মানে কিন্তু আলাদা আলাদা, দ্যাটস ওয়াই আমার এটা রাখতে হয়েছে। সো দেখেন এখানে যে চেক বক্স, এটা আমার পাশাপাশি আছে, এটাও পাশাপাশি আছে, এগুলো সব ঠিকঠাক। এখন হচ্ছে আমার এই যে প্লেস হোল্ডার, হ্যাঁ, প্লেস হোল্ডারের টেক্সট চেঞ্জ করার জন্য কিন্তু আমার কি হচ্ছে, প্লেস হোল্ডারের যে টেক্সট ওগুলো কিন্তু চেঞ্জ হয় নাই। তো ওগুলো টেক্সট চেঞ্জ করার জন্য একটা ব্যবস্থা আছে, আমরা একটু ট্রাই করি। সেটা হলো ইনপুট, তারপরে হচ্ছে আমার এই যে প্লেস হোল্ডার, ঠিক আছে, ইনপুট, তারপরে ডাবল কোলন প্লেস হোল্ডার, তারপরে এখানে আমরা ফন্ট ফ্যামিলি লিখে দিই, দেখি কাজ করে কিনা। পপিন্স, হ্যাঁ, পপিন্স কি বানান ঠিক আছে? কি ব্যাপার আমার ইয়াটা কই, বডির, ও আচ্ছা এখানে লিখছি। ওকে, সেভ করলাম,
সেভ করার পরে আমরা এখানে একটু রিলোড দিচ্ছি। দেখেন আমার এই যে এই টেক্সটগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনারা কি খেয়াল করতে পারতেছেন বিষয়গুলো? জি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই প্লেস হোল্ডারের টেক্সট চেঞ্জ হয়েছে, বাট স্টিল আমাদের কিন্তু এই যে এইটার টেক্সট চেঞ্জ হয় না, এগুলো টেক্সট চেঞ্জ হয় নাই। সো এইগুলো আমার ইন্সপেক্ট করে ধরে ধরে চেঞ্জ করতে হবে। সো সিলেক্ট আমার কোথায় দেখি, সিলেক্টের জন্য হয়তো বা সিলেক্টের জন্য করা হয় নাই, তাহলে আমি আসেন এখানে দিয়ে দিচ্ছি সিলেক্টের জন্য সিলেক্ট দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, দেন হচ্ছে এখানেও আমি ফন্ট ফ্যামিলি দিয়ে দিব। চেঞ্জ হয়েছে, এই যে আমার দেখেন এটার টেক্সট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এখন সিলেক্টের মধ্যে আবার অপশন আছে, ওগুলোও আমরা কি করতে পারবো, ইন্সপেক্ট করে সেমভাবে চেঞ্জ করতে পারবো। আমার এই যে ইনপুট টাইপ, এটার জন্য আমার কিন্তু এটা HTML থেকে আসে, এই সবগুলো আমরা এইভাবে ইন্সপেক্ট করে ধরে ধরে। এখন আমি শুধু এই যে টেক্সট এরিয়ার প্লেস হোল্ডারটা চেঞ্জ করব, সেটা হলো কি, এখানে আমি কমা দিয়ে দিচ্ছি, কমা দিয়ে টেক্সট এরিয়া, এই যে টেক্সট এরিয়া, তারপর হচ্ছে প্লেস হোল্ডার, এই যে প্লেস হোল্ডার দিয়ে দিলাম। এখন সেভ করলে হয়তো বা আমার এটাও চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন এটার টেক্সটও চেঞ্জ হয়ে গেছে। সো ইন দিস ওয়েতে আমরা সবগুলো চেঞ্জ করতে পারি। এখন এখানে একটা টাইটেল থাকলে দেখতে সুন্দর লাগতো, তাহলে আমরা এই মার্জিনগুলো একটু কমাই দিই। ইনপুটের পরে যে মার্জিনগুলো আছে, সো ইনপুটের পরে মার্জিন হচ্ছে 10px আছে, আমরা এটাকে রাখি 5px, ঠিক আছে। তাহলে একটু গাদাগাদি হবে, এই যে এরকম, তাহলে উপরে আমরা একটা টাইটেল রাখতে পারবো, কেমন। সো উপরে টাইটেল রাখার জন্য আমি চলে আসলাম, কোথায় চলে আসবো, ইন্ডেক্স, এখানে আমি রাখবো একটা H3, এই যে ফর্মের মধ্যে বা ফর্মের উপরেও রাখতে পারেন H1, হ্যাঁ H1। এখানে আমি দিচ্ছি কি দেওয়া যায়, যে রেজিস্ট্রেশন ফর্ম, হ্যাঁ রেজিস্ট্রেশন ফর্ম, ঠিক আছে। দেওয়ার পরে এখানে আমি করে দিচ্ছি টেক্সট অ্যালাইন, সরি স্টাইল টেক্সট অ্যালাইন সেন্টার, এটা আপনারা ওই style.css এ লিখবেন, আমি এখানে লিখে দিলাম। এই যে দেখেন রেজিস্ট্রেশন ফর্ম এটা হয়ে গেল, ওকে। সো এটার নিচে আমরা একটু গ্যাপ দিই, গ্যাপ দিব হলো মার্জিন বটম, এটা আপনারা CSS এ লিখবেন। মার্জিন বটম আমরা দিচ্ছি 10px রাখি, 12px রাখি, 12px, দেন হচ্ছে আমরা এই যে হয়ে গেল, ঠিক আছে। সো আর কি করা যাইতে পারে এখানে বলেন তো, চলবে, এটাই তো অনেক। এখন কয়টা বাজে, 11:45। সো এখন আমি প্রশ্ন নিব, আমরা এটাই থাক, এটাতেই আপনাদের বেশ কাজ আছে, কারণ হচ্ছে একদিন পরেই তো আবার ক্লাস। সো এইটুকু আমার মনে হয় যে একদিনে করার সমস্যা হবে না। আমি ভিডিওটা অফ করে দিচ্ছি, কেমন।